ডালিম একজন খুনি। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলে। এই আইন করা হলো যে যারা এই দেশকে ভাঙার ব্যাপারে ভূমিকা রাখছে তাদেরকে মিলিটারি কাস্টাডিতে রাখা হবে, যেখানে কোনো বেলের সম্ভাবনা থাকবে না। তো বেল বন্ধ করার জন্য এটা করা হলো। বঙ্গবন্ধু নাকি 3 লাখকে ভুল করে 3 মিলিয়ন বলে 30 লাখ বানিয়ে দিলেন। আবার না, এটা একদমই ঠিক না যে 3 লাখকে 3 মিলিয়ন মনে করেছেন, এটা না। মানে এই যে তখন তো আবার আন্তর্জাতিক পত্রিকাগুলো এখন আমরা দেখি যে প্রাবদা সহ অনেক পত্রিকা লিখছে তখন অলরেডি 3 মিলিয়ন। শিওর। এই স্কেলে যে গণহত্যা যখন লেখা হয়, তো এটা তো মাথা গুনে গুনে কেউ করতে পারে না, একটা টোটাল হিসাবের মধ্যে। তো এখানে যে গণহত্যা হয়েছে এটা নিয়ে কোনো রকমের মানে বিতর্কের কোনো অবকাশ নাই। ইলিয়াস নামে একজন সাংবাদিক, তিনি মেজর ডালিমকে, এটা তো নতুন কোনো কথা না, পুরনো কথা। যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এটা অহরহ শোভা পায়। এবং উনি কবে জয়েন করছেন মুক্তিযুদ্ধে সেটা আপনারা যেহেতু সাংবাদিক, এটা একটু খোঁজ করে দেখেন, ইজিলি পাবেন। কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন সশরীরে, এবং কয় জায়গায় কোন সেক্টরে কয়টা যুদ্ধ করছেন দেখেন। তারপর ওনার চোখে হয়তো হইতে পারে 3 লাখ, কারণ নদীমাতৃক দেশ ছিল। তো আমার এখনো খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে সেই বছর কেন যেন ওভার প্লাবনের মতো হয়ে গেছে, এবং কত লাশ যে ভাইসে গেছে চিন্তার বাইরে। তো 30 লাখে তো কম নাই, কারণ প্রাবধাতে 4 জানুয়ারি 1972 দিচ্ছে যে প্রাবধা হলো কমিউনিস্ট পার্টি, রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা। তারা 4 জানুয়ারি বলছে 30 লাখের উপরে মারি ফেলছে পাক আর্মি। তো কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনীর কোনো সম্পর্ক ছিল না, রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাথে। এই সেনা অভ্যুত্থানেরই একজন সেনা অভ্যুত্থান, বিপদগামী সেনাদের একটা অভ্যুত্থান না, একটা কিলিং মিশন। আর এই সম্পর্কে আমার কোনো নেই। এই এখন প্রায় আমি একটা জিনিস পরিবর্তন দেখছি, যে মাঝে মধ্যে বাঙালি বিদেশে বড় হয়েছে, মেইনলি মেয়েরা, এরা আসে মায়েরে খুঁজতে, বাপেরে না। এরা কারা? একবার তোমাদের ইচ্ছা হয় না যে জানার জন্য যে এরা কারা? সব ওয়ারবোর্ন চাইল্ড, এরা সব যুদ্ধ শিশু। তাদের ইটা খেয়াল করে দেখো, তারা কিন্তু বাপ খুঁজতে আসে না, মা খুঁজতে আসছে। কারণ ওইখানে অ্যাডাপ্ট নেওয়ার সময় ম্যাক্সিমাম অ্যাডাপ্ট নিচ্ছে কানাডা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এরা। কারণ ওইসব দেশে তো নাই, এরা হাইলি এডুকেটেড হয়েছে, প্রপার্টি ওন করছে, কিন্তু তারা ক্লেম করে যে তাদের বাংলাদেশে আইসা এই জায়গায় থাইকা যায়। এবং ওই মা সে যে হালে থাকে তার থেকে ভালো হালে, মানে সন্তানের চেয়ে মা এখন ভালো হালে থাকে। এই ডেভেলপমেন্টগুলো আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিছি, ঘৃণিতভাবে নেই নাই। অর্থাৎ এইটুকু মানসিকতার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে। আমরা তাদের জারজ বলি না, কিন্তু সমাজটা এমন একটা জায়গায় ছিল যে আমরা পারলে বাংলাদেশটার এই গালি দেই। কষ্ট লাগে এই কথাগুলো বলতে, হ্যাঁ কষ্ট লাগে। একটা জিনিস আমি আপনাকে বলবো, যে আমি কখনো কথা বলতে সময় এবং সুযোগের অপেক্ষা করি নাই। আমার অন্তর, আমার মন, দেশের অবস্থা যখন যা বলতে আমাকে উৎসাহিত করেছে আমি তা বলার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এটা বাংলাদেশ এখনো হতো না। আমরা অনেক সময় বলি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। তাই বঙ্গবন্ধু আজকে বিতর্কিত করে ফেলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু বিতর্কিত নেতা নন। বঙ্গবন্ধু সার্বিকভাবে
বাংলাদেশের আপামর জনসাধারণের প্রিয় মানুষ, এবং সেটা সত্য নির্বাচন প্রমাণ করেছিল যে তিনি দেশবাসীর প্রিয় একজন মানুষ। যে যাই বলুন না কেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা, তার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবার শাস্তি হবে এবং হওয়া উচিত, এবং যেভাবে হয়েছে আরো কঠোরভাবে হওয়া উচিত ছিল। ডালিম একজন খুনি। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। আমি ইলিয়াসকে জানি না, বুঝলেন, কিন্তু কিছুই যে জানি না তা নয়। এখানে একটা জিনিস বলবো, অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি। বর্তমানে যে অবস্থাটা হয়েছে, ইলিয়াস নামে একজন সাংবাদিক, তিনি মেজর ডালিমকে মেরেছেন। উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই। এখানে ডালিম কোনো বিষয় নয়। ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সেটা সাহিত্যিক হন, সাংবাদিক হন, সৈনিক হন বা রাজনীতিবিদ হন। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে, এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধর্তব্যের মধ্যে পড়েন না। বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, এ কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, আজকে আমরা যারা নেতা হয়ে উঠেছি একজনও আমরা তার কাছাকাছি না, চিন্তা চেতনায়, মনোভাব, কোনো কিছুতেই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব না হলে আমরা স্বাধীন হতাম না, বাংলাদেশ হতো না। তিনি ধরা দিতে যাবেন কেন, আর তিনি ধরা দেবেন না কেন? এখানে প্রশ্ন তো নানা রকমের। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল ঢাকার শহরে। সেই রাতেই মারা গিয়েছিল 70-80 হাজার থেকে 1 লাখ 25শে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওই সময় না পেত, তাহলে আরো 2 লাখ ঢাকাই মারা যেত ওই দিন, ওই রাতেই বা তারপরের দিনই। এবং যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তান হানাদাররা ধরতে না পারত, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, এ কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। ঢাকায় নামবার আগে আমি ওই কথাটিও শুনতে চাই যে কখন বঙ্গবন্ধু প্রথম আসলে 30 লাখ শহীদের কথা বললেন, সেটাও জানতে চাই। অনেকে তো বলেন যে বঙ্গবন্ধু 3 লাখ এটা লন্ডন থেকে 3 মিলিয়ন বলে আসলে 30 লাখ বানিয়ে ফেলেছেন। লন্ডনের ব্রিফিং এর মধ্যে উনি এটা হ্যাঁ, সেই ব্রিফিং এর বিস্তারিতটা আরেকটু শুনতে চাই। ডক্টর কামাল হোসেন, আপনি বাংলাদেশের প্লেনে আপনারা অলরেডি উঠেছেন লন্ডন থেকে, কিন্তু আমি আরেকটু জানতে চাই যে সেদিন ওই যে 1টা থেকে 2টোর মধ্যে 8 তারিখ 8ই জানুয়ারি 8টা থেকে 2টোর মধ্যে লন্ডনে আপনারা যে সংবাদ সম্মেলনটা, বঙ্গবন্ধু যে সংবাদ সম্মেলনটা করলেন সে প্রসঙ্গে, সেখানে কি বঙ্গবন্ধু প্রথম ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়েছে? আপনি বলছেন খুব 30 সম্ভব। লাখ শহীদের কথা। ইনফ্যাক্ট আপনি যে দেখতে পারেন যে লন্ডনের ভাষণটা নিশ্চয়ই বইয়ের মধ্যে পাওয়া যাবে। আমার তো ধারণা ওখানে ব্রিফিং এর মধ্যে ওনাকে লন্ডনে তিনি প্রথম বলেছেন, বলে এটা তো অনস্বীকার্য। আর ওই ব্রিফিং ওনাকে হয়েছে ওখানে, রেজাউল করিমও গাড়িতে ছিল, ব্রিফ করেছে, অন্যান্যরা যারা এসছেন তারাও সে ব্রিফিং, আর ঢাকা থেকে টেলিফোনে কথা হয়েছে। সব মিলিয়ে কিন্তু ওনার, আমার তো ধারণা জীবন ওনার লিখিত যেটা আছে ওর মধ্যে এই 3 মিলিয়নের কথা আছে। উনি এই তথ্যটা পেয়েছেন ব্রিফিংয়ের মধ্যে দিয়ে। তো সেই জিনিসটা তখন থেকেই এটা চালু হয়ে গেল আর কি। কেন ওনার মুখে বলার পরে তো এটা সবাই এটাই ধরে ধরে বক্তৃতা করেছে, বলেছে, এবং তখন থেকে এই জিনিস নিয়ে খুব আর কেউ কোনো রকমের বিতর্কের অবকাশ থাকলো না। ব্রিফিংও তো আপনি তো তখন উপস্থিতি ছিলেন, মানে এই যে আমি ওই কারণে এই প্রশ্নটি তুলছি ভালো যে আপনি এটা আপনি পরিষ্কার নিশ্চয়ই জানেন যে অনেকে, যেমন
বিবিসি তখনকার বিবিসি বাংলার তখনকার সাংবাদিক প্রথিতযশা সাংবাদিক সিরাজুর রহমান, তিনি যেমন একটা কথা বলেন, মানে তার লেখায় আমি পড়েছি যে বঙ্গবন্ধু নাকি 3 লাখকে ভুল করে 3 মিলিয়ন বলে 30 লাখ বানিয়ে দিলেন। আবার না, এটা একদমই ঠিক না যে 3 লাখকে 3 মিলিয়ন মনে করেছেন, এটা না। মানে এই যে কারণ তখন তো আবার আন্তর্জাতিক পত্রিকাগুলো এখন আমরা দেখি যে প্রাবদা সহ অনেক পত্রিকা লিখছে তখন অলরেডি 3 মিলিয়ন। শিওর। এই স্কেলে যে গণহত্যা যখন লেখা হয় তো এটা তো মাথা গুনে গুনে কেউ করতে পারে না, একটা টোটাল হিসাবের মধ্যে। তো এখানে যে গণহত্যা হয়েছে এটা নিয়ে কোনো রকমের মানে বিতর্কের কোনো অবকাশ নাই। তারপরে আপনারা প্লেনে উঠে বসলেন, বিশেষ এখানে নামার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ প্লেনে আপনারা রওনা হলেন ঢাকায়। তো সেখানে বলি যে ঢাকায় নামার একটু আগে বঙ্গবন্ধু খুব চিন্তা করছে, আমরা কি চিন্তা করছি, দেখো অসম্ভবকে আমরা সম্ভব করলাম না, 9 মাসের মধ্যে আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে যাচ্ছি। তো অনেকেই তো বলেছিল যে কি, তো উনি তো মানিক মিয়া সাহেব এখানে থাকতেন, ওখানে যেতাম ওনার সঙ্গে দেখা করতে, তো সবসময় ওনার সঙ্গে দেখতাম যে মুজিব ভাই তখন এসে পুরা সময়ই থাকছেন। তো আমার সেই সুযোগটা অসাধারণ সুযোগ এই কারণে হলো যে উনি অনেক সময় তো বৈঠকখানায় থাকতেন, বাইরের ভিজিটাররা এসে সরোজি সাহেবের সঙ্গে সঙ্গে, আমি ওই বৈঠকখানার ওনার পাশে বসে সুযোগ পেলাম অনেক প্রশ্ন করার। তো দেখলাম যে ওনার প্রশ্নগুলি খুবই সন্তোষজনক আমি পেলাম আর কি। যেমন প্রথমে আমি বলি যে আমি বললাম দেখেন, উনি বলছেন যে হ্যাঁ এই যেটা এখন চলছে এটা তো আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এটা এখানে হবে, তো এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তো আমি খুব উৎসাহিত হয়ে বললাম তো এটা কবে আমরা পরিবর্তন আশা করতে পারি। উনি বললেন না যে আগামীকাল, উনি চিন্তা করে বললেন সময় লাগবে, আমাদের আন্দোলন করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। তো কত সময় লাগতে পারে, 5 বছর, খুব বেশি হলে 10 বছর। আচ্ছা, ওই সময় বলে দিলেন। এইটা মানে আমার এখনো আমি সবসময় কোট করি যে গেল তো ওরা 69-এ আর আমি প্রশ্নগুলো করেছিলাম 59-এ। তো আমি ওনাকে 69-এ বলেছি যে আপনি কি করে মেপে বলেছিলেন যে 10 বছর লাগতে পারে, 10 বছর তো লেগেছে। তো উনি এসে বললেন যে না, মাটির কাছে থাকলে, মানুষের কাছে থাকলে এগুলো বোঝা যায়, এগুলো বোঝা যায়। তো এইটা ওনার অসাধারণ গুণ ছিল যে কোন মুহূর্তে কোন কথা বললে এটা গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না এটাও উনি বুঝতে পারতেন। সবাই বলেন আর কোনটা হবে না এটাও উনি বুঝতে পারতেন। সবাই বলে না যে এই ছেলেরা, বিশেষ করে আমরা সবাই স্বাধীনতা ঘোষণা করে দেন, স্বাধীনতা ঘোষণা করে দেন, থামো, এখনও সময় হয়নি। কেন জানতেন যে পাল্টা মারটা যখন আসবে এটাকে সহ্য করার জন্য শক্তি যদি না সঞ্চয় করা যায় তো এটাকে দাবি করা যাবে, এবং আন্দোলন করা যাবে, কিন্তু আন্দোলন সফল হবে না, কিন্তু আলটিমেটলি তো সফল হলো। এটাই ওনার অসাধারণ গুণ ছিল। আপনার যখন ওনার সাথে দেখা হলো, আস্তে আস্তে আপনাদের মধ্যে পারস্মৃতি বা বঙ্গবন্ধুর সাথে কি স্মৃতি এই মামলা? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। কেন সত্যি আমরা দেখি যে বঙ্গবন্ধু যখন মাঠে নেমেছিলেন 6 দফা নিয়ে, সে সময় ওনাকে ধরে বেল নিয়ে আসেন, পরের দিন থেকে আবার উনি 6 দফার উপরে বক্তৃতা করে করে যাচ্ছেন। তো আমরা লক্ষ্য করলাম যে ওনাকে তো থামানো যাচ্ছে না, তারা ভাবছে যে ওনাকে জেলে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া যাবে এটা। তো দেখলেন যে না, জেলে নিয়ে তো ওনাকে রাখা যাচ্ছে না, এটা বন্ধ হচ্ছে না, বরং এটার জনপ্রিয়তা আরও বাড়ছে, কেন মানুষ দেখছে যে উনি এটার জন্য জেলে যাচ্ছেন। তখন তারা এই আগরতলা ষড়যন্ত্র, প্রথম তো একটা হলো যে আইন, নতুন আইন হলো কি ষড়যন্ত্র আইন। তারপরে কয়েকদিন পরে, এটা আমার খুব স্মরণ আছে, বললো যে না, এই আইনটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হবে। আচ্ছা। এবং এর ক্ষেত্র প্রস্তুত করা হলো যে ইন্ডিয়ার সঙ্গে ওনাকে একটা লিঙ্ক করার জন্য, যে আগরতলায় ষড়যন্ত্র হচ্ছে দেশকে ভাঙার জন্য, সেই কারণে উনি এটার মধ্যে যুক্ত, তো ওনাকে আমরা ওই আর্মি মিলিটারি কাস্টাডিতে নেব, কেন অর্ডিনারি জেলে তো ওনাকে রাখা যাচ্ছে বেলের পর বেল। তো তখন এই আগরতলা এই মামলা, এই আইন করা হলো যে যারা এই দেশকে ভাঙার ব্যাপারে ভূমিকা রাখছে তাদেরকে মিলিটারি কাস্টাডিতে রাখা হবে, যেখানে কোনো বেলের সম্ভাবনা থাকবে না। তো বেল বন্ধ করার জন্য এটা করা হলো। তো তখন তো সেই তারপরের ইতিহাস তো সবাই আমরা জানি যে আন্দোলন হয়ে আলটিমেটলি যাদেরকে আসামি করা হয়েছিল সেই সময়, এটা তো একটা ফ্রেম মামলা, এই আসামি করার সময় ওদের এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো বলতেন দেখো এইগুলো হয় যেন, এই যে ফ্লোর জনগণের অধিকারের জন্য লড়াই করে এসছেন শুরু থেকে। তো
তখন উনি যেটা বলতেন যে আমি তো নিজে পাওয়ার জন্য কিছু রাজনীতি করিনি, এটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো যে কারণে ওনাকে দুইবার প্রাইম মিনিস্টার অফার করেছে ওরা, পাকিস্তানের ইয়াহিয়া খানও করেছে, আইয়ুব খানও করেছে। তো উনি 1 সেকেন্ডও লাগেনি এটা বলতে যে না, আমার প্রশ্ন ওঠে না। আমাদেরকে বললেন যে আমি তো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করিনি, আমার অধিকার দিলে ঠিক আছে, না দিলে আমি আমার আন্দোলনের মধ্যেই থাকবো। তো এই জন্য মানে নিজের ব্যক্তিগত কি পাবেন এটা কোনো চিন্তার মধ্যে ওনার কোনো সময় করেননি আর কি। ওরা বহু চেষ্টা করেছে ওনাকে প্রাইম মিনিস্টার সে পাকিস্তান তো ঘন ঘন বলে গেছে। একটা বললেন দেখেন এটা আমি প্রাইম মিনিস্টার নামেও করলে কামে তো হবে না, এটা ক্ষমতা তো আমাকে দেবে না, এটা তো আমি ভালোভাবে বুঝতেছি। তো এই বোঝার যে ক্ষমতা ওনার ছিল এটা অসাধারণ একটা বুঝ। কেন পাকিস্তানের মতো দেশের প্রাইম মিনিস্টার কয়জনকে অফার করলে সে 1 সেকেন্ডও লাগে না বলতে না, প্রশ্নে ওঠে না আমার এটা দাও, আমার 6 দফা দাও, আমার ওইগুলো শুনতেই চাই না। এটা আমি দেখেছি একদম কাছে থেকে। ওরা বহু চেষ্টা করেছে, না আপনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে তো দেখেন 6 দফা কেন, 6 দফাতে অনেক বেশি আপনি পেয়ে যাচ্ছেন, তারপর আপনি প্রাইম মিনিস্টার হয়ে যা চাইবেন করবেন। তুমি বললেন না একবার আমি প্রাইম মিনিস্টার করলে আমার তো মানে সে যে আমাকে যে মূল যে আমাদের আন্দোলনটা মানে সীমিত হয়ে যাবে, তারপরে তো তারা আর মানে বেঁকে বসবে আর কি। তো এইগুলো বুঝলো না। আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল যে উনি এত স্পষ্টভাবে জিনিসটা বোঝেন। কেন ওরা এত রকমের চেষ্টা করেছে, না 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 আপনি প্রাইম মিনিস্টার হয়ে তো সব কিছুই করতে পারেন, আপনি কেন ওই 6 দফা করছেন। তো ওইগুলোকে যেভাবে উনি প্রত্যাখ্যান করেছেন এবং আমাকে পরে বলেছেন যে এগুলো বুঝি যে এগুলো কী আর কি। উনি অসাধারণভাবে তাদের এই যে ভতাবাজির যে প্রবণতাটা উনি বুঝতে পেরেছিলেন এবং ওইগুলোকে উনি রিজেস্ট করে 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 শেষ পর্যন্ত যেটা ওনার দাবি আদায় করতে পেরেছিলেন আর কি। শিখতে হয় যে 6 দফার ব্যাপারে উনি বললেন যে না এখানে কোনো রকমের আপোষের অবকাশ নেই, আধা দফা ছাড়া যাবে না, 5.5 দফাও মানে মেনে নিতে পারি না, এটা উনি মানে বলেছেন এবং করে দেখিয়েছেন। ওরা বহু চেষ্টা করেছে, না এটা ছাড়েন, এটাকে পরে পার্লামেন্টে বসে, এটা সবসময় ওরা বলতো এটা বসে আপনি পার্লামেন্টে বসে করে নেবেন, আগে ইলেকশনে আসেন। না এটা আগে মানতে হবে, তারপরে আমরা ইলেকশনের কথা চিন্তা করবো আর কি। তো এইসব ব্যাপারে ওনার যে আমি মানে বলি যে সাকসেস, উনি তো অসাধারণ মানে সফলতা অর্জন করলেন। এই কয়েকটা বিষয় ওনার যে ছিল যে নীতির বিষয়ে আপোষ নেই, ওনাকে বলতো না খুব রিজিড, উনি কোনো আপোষ করতে পারেন না, উনি সব ব্যাপারে অনড় থাকেন। তো ওইটার যে একটা পজিটিভ সাইডটা তো আমরা দেখলাম যে কিছু বিষয় থাকে সেখানে ছাড় দেওয়া যায়, কিছু বিষয় থাকে যেখানে একদম ছাড় দেওয়া যায় না।